Welcome to Holistic Health and Cure. Determine and be confident to be healthy and recovery from illnesses. Enrich yourself with proper and very scientific foresight health content here. Health content made for public health betterment by Dr. MD Ali Sheikh, MBBS MD, WBUHS, PGT. যাবতীয় প্রশংসা আল্লাহ তাআলার এবং দরুদ ও সালাম বর্ষিত হোক আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আজকে আমরা যে বিষয়ে আলোচনা করতে চলেছি সেটা হচ্ছে মাইগ্রেন। প্রথমে মাইগ্রেন আলোচনা করব, তারপরে আমরা রিউমেটয়েড আর্থ্রাইটিস আলোচনা করব। দুটো বিষয়ই দুটো টপিকই খুব বড় বড় অসুখ আর কি। বড় বড় অসুখ বলতে মাইগ্রেন যেমন প্রতি 7 জন লোকের মধ্যে একজন আক্রান্ত। নাওয়াডেজ প্রতি 7 জনের মধ্যে 7 জন 7%, আউট অফ 7% 1% ইজ বিং অ্যাফেক্টেড বাই মাইগ্রেন ইন নাওডেজ। এখনকার যুগে প্রতি 7 জনের মধ্যে একজন কিন্তু মাথা ব্যথায় আক্রান্ত। এত বেশি সমস্যা, এবং শুধু সেখানেই ক্ষান্ত নয়, এই সমস্যাগুলো থেকে মানুষ মুক্তিও সহজে পায় না। মাথা ব্যথার সমস্যা এমন একটা জটিল সমস্যা হয়ে দাঁড়িয়েছে যে এখান থেকে মানুষ সহজে মুক্তও হয় না। সেই বিষয়টা এত জটিল, তারপরে কিন্তু আলোচনা খুব ছোট। আশা করছি আধা ঘন্টার মধ্যে শেষ হয়ে যাবে। এরপরে যে টপিক থাকবে সেটা হচ্ছে রিউমেটয়েড আর্থ্রাইটিস। সেটাও অনেক জটিল সমস্যা, সেটা নিয়েও পুরো মেডিকেল সায়েন্স মাথা ব্যথায় আক্রান্ত। এই রিউমেটয়েড আর্থ্রাইটিস নিয়ে আমাদের মেডিকেল সায়েন্সের মাইগ্রেন হয়ে গেছে, সেটা নিয়েও আমরা খুব বড় আলোচনা নয়। অসুখ জটিল, সঠিকভাবে চিকিৎসা করে ভালো করাও কঠিন, তারপরে আমাদের আলোচনার বিষয় অল্প। তো আমরা যেহেতু বলেছিলাম যে মাঝে 1 ঘন্টা গ্যাপ দিয়ে করবো, আমি একটানা শেষ করবো। তো প্রথমে আমি শুরু করি মাইগ্রেন কাকে বলে। এনিওয়ান, হোয়াট ইজ মাইগ্রেন? জামাল বলতে পারবে? মাথা যন্ত্রণা তো অনেক কারণেই হতে পারে, তো তুমি মাইগ্রেন কাকে বলবে? দেখবে গ্রামে গঞ্জে একটা কথা আছে, আধকপালি বলে না, আধকপালি। এবার আধকপালি কোনো জায়গায় ভালো হয় না, সে মাথায় মাদলি বেঁধে, চুল বেঁধে, গাছের গোড়া বেঁধে কত কী করে। এটা হচ্ছে মাইগ্রেন। আর এমনি ইউজুয়ালি অধিকাংশ লোকের দেখবে হয়তো ঠান্ডা লেগেছে, সর্দি হয়েছে, চোখের কোনাগুলো ব্যথা করছে, রোদে গেলে বেশি ব্যথা করছে, ধুলোতে গেলে, একটু আবহাওয়া চেঞ্জ করলে, একটু বাসে ট্রেনে জার্নি করলেই একটু ব্যথা হচ্ছে। এগুলো অধিকাংশ ক্ষেত্রে সাইনোসাইটিস। সাইনোসাইটিস হচ্ছে, যেমন আমাদের সাইনাস ক্যাভিটি রয়েছে। সাইনাস ক্যাভিটি কটা? 6টা চেম্বার। এই নাকের ভিতরে বাতাসটা ঢুকলো, সেখানে কি স্ফেনয়েড সাইনাস আছে, এথময়েড সাইনাস আছে। 2 সাইডে তোমার ওই ইনফিরিয়র টার্মিনেটের নিচের দিকে 2টো গহ্বর থাকে, নালী থাকে। সেই নালী দিয়ে বাতাসটা ঢুকে কোথায়? ম্যাক্সিলারি সাইনাসে, সেখান থেকে বেরিয়ে গিয়ে আবার ফুসফুসে ঢুকে। আর উপরে চোখের এই 2 কোণাতে আছে ফ্রন্টাল সাইনাস, এই জায়গাতে এটা ফ্রন্টাল সাইনাস। এই ভেতর দিকে আছে এথময়েড সাইনাস, স্ফেনয়েড সাইনাস, আর 2 দিকে এই বড় বড় ম্যাক্সিলারি সাইনাস। মেন কাজ করে ম্যাক্সিলারি, আর হচ্ছে আপনার এই সাইনাসটা, ফ্রন্টাল সাইনাসটা। তো সাইনাসের কাজ কি? এটা হচ্ছে চেম্বার, ফাঁকা জায়গা। যেমন ধরো এসিতে গ্যাস না লাগে কি এসি ঠান্ডা হবে? একটা ছোটো থাকে, তোমার ওই চেম্বার থাকে, সেই চেম্বারের মধ্যে বাতাসটা ভরা থাকে, কন্ডেন্সারের মধ্যে গ্যাসটা ভরা থাকে। গ্যাসটা কি হয়? গ্যাসটা যখনই কারেন্ট অন হয়, যখন ইলেকট্রিক সাপ্লাই পায়, গ্যাসের ওখানে প্রচণ্ড প্রেশার তৈরি হয়। গ্যাসটা তখন ঠান্ডা হয়ে যায়। যখন বাতাসকে প্রেশারাইজ করলে ও সলিডি ওর টেম্পারেচার কমতে শুরু করে। এটা হচ্ছে ফিজিক্যাল প্রপার্টি। যে কোনো গ্যাসকে যত প্রেশার দিয়ে তুমি ঘন করতে শুরু করবে, তখন তার টেম্পারেচার কমতে লাগবে, ঠান্ডা হতে লাগবে। তো ওই ঠান্ডা জায়গাতে যখন এবার বাতাসটা এখন বাইরে থেকে বাতাসটা আসছে, ওর মধ্যে যখন বাতাসটা যাচ্ছে, এই যে পাইপ ভরা আছে, তো বাতাসের মধ্যে যে যাচ্ছে ঠান্ডা হতে, তখন বাতাসটা ঠান্ডা হয়ে যাচ্ছে। তো আমি যে বাতাসটা নিচ্ছি নাক দিয়ে, সেই বাতাসটা ফুসফুসে যাবে, তো তার আগে কিছু চেম্বারের মধ্যে তাকে পাস করতে হবে, যাতে আমি যে প্রচণ্ড রোদ, বৃষ্টি, ঝড়, ঠান্ডা বাতাসটা আমি পরিবেশের সঙ্গে আছি। ধরো আমি হিমালয় পর্বতের উপর দাঁড়িয়ে আছি, সেখানে বাতাস খুব খুবই ঠান্ডা, টেম্পারেচার প্রায় -8, 10, 20। আর কিন্তু আমার দেহের টেম্পারেচার কত? 37। তাহলে এত যে ডিফারেন্স, সেটাকে মেকআপ করতে হবে। আমার ঠান্ডা বাতাস চামড়াতে লাগলেই চামড়াটা কী হয়ে যাচ্ছে? কুচকে যাচ্ছে, পুড়ে যাচ্ছে, বা ঝলসে যাচ্ছে, ফ্রস্ট বাইট হচ্ছে। আবার যদি আমি কোনো মরুভূমিতে যাই, যেখানে প্রচণ্ড রোদ, হয়তো +50 ডিগ্রি টেম্পারেচার, রোদের এত তেজ যে আমি বাইরে বেরোতে পারছি না, চোখের দিয়ে তাকাতে পারছি না, আর চামড়াতে বাতাস লাগলে চামড়া যেন কালো পুড়ে যাচ্ছে। তো তোমার কি মনে হয় ওই রকম উত্তপ্ত বাতাস বা প্রচণ্ড ঠান্ডা বাতাস যখন ফুসফুসে ঢুকবে, ফুসফুস ঠিক থাকবে? মনে হয় থাকবে না। চামড়া তো বাইরের পরিবেশের সাথে সবসময় এক্সপোজ, সে তো অ্যাডাপ্টেড হয়ে আছে, কিন্তু ফুসফুস তো প্যারেনকাইমার সেল দিয়ে তৈরি। সেই সেলগুলো তো খুব সফট,
তো সেই কোষের সংস্পর্শে যখন ওই উত্তপ্ত বাতাস বা ঠান্ডা বাতাস আসবে তখন কি সেই কোষটা ঠিক থাকবে? কিন্তু বাস্তবে কি সেটা হয়? বাস্তবে সেটা হয় না। তাহলে এমন কিছু সিস্টেম বডির মধ্যে আছে যে সিস্টেম ওই উত্তপ্ত বাতাসকে আমার বডির টেম্পারেচারে নিয়ে আসে বা প্রচণ্ড ঠান্ডা বাতাসকে আমার বডির টেম্পারেচার উঠিয়ে নিয়ে যায়। তা সেই সিস্টেমটা কি? সেটা হচ্ছে সাইনাস ক্যাভিটি। এসির মধ্যে যেমন ওই গ্যাস চেম্বারের মধ্যে দিয়ে যখন ঠান্ডা গ্যাস চেম্বারের মধ্যে বাতাসটা ঢুকে বাতাসটার টেম্পারেচার কমে যায়, সেরকমভাবে বাইরের বাতাস যখন নাক দিয়ে ঢুকে আমার এই চেম্বারের মধ্যে দিয়ে যায় তখন ইমিডিয়েট উইদিন এ সেকেন্ড, মানে ফ্র্যাকশন অফ সেকেন্ডের মধ্যে ওই টেম্পারেচার বডির টেম্পারেচারে চলে আসে। এবং যেমন এসি বিভিন্ন ধুলোবালি খেয়েও বিশুদ্ধ করে, হিউমিডিটি ঠিক করে, সেরকমভাবে ওখানে যে ভিলাই রয়েছে সাইনাসের ক্যাভিটির মধ্যে, যে এপিথেলিয়াল সেলে যে ছোটো ছোটো মাইক্রোভিলাই রয়েছে, লোম রয়েছে, সেগুলোতে কী হয় ওই ধূলিকণা জীবাণুগুলো আটকে যায়। যে মিউকাস লেয়ার রয়েছে যেখানে হেটেরোপলিস্যাকারাইড আছে, বিভিন্ন আইজি অ্যান্টিবডি আছে, ওখানে জীবাণুগুলো আটকে যায়। ফলে বাতাসের মধ্যে থাকা বিভিন্ন জীবাণু, ভাইরাস বা তোমার হচ্ছে ধূলি কণা সেগুলো বা বাতাসের মধ্যে থাকা বিভিন্ন হিউমিডিটি, এক্সেসিভ জলীয় বাষ্প বা কম জলীয় বাষ্প, সেগুলো ওখানে সব ঠিক হয়ে যায়। দিয়ে যতটা সম্ভব ফিল্টার্ড বাতাসটা এবার নর্মাল টেম্পারেচার করা বাতাসটা তখন আলটিমেট এই ট্রাকিয়ে দিয়ে ব্রঙ্কাস দিয়ে ফুসফুসে ঢোকে। এবং সেই কাজটা করতে কতক্ষণ লাগলো ফুসফুসটা নিতে আমার বাতাসটা? প্রতি 1 মিনিটে 20 বার নিঃশ্বাস নিই, তাহলে 1 মিনিট হতে 60 সেকেন্ড, তাহলে 20 বার মানে 2 সেকেন্ড। তাহলে এই পুরো কাজটা আমি এতক্ষণ যে গল্পটা করলাম, এই পুরো কাজটা করতে 2 সেকেন্ড সময় লাগছে। আর এসিটা যদি চালাই এই ঘরটাকে ঠান্ডা করতে তার 5 মিনিট সময় লাগে। এসি থেকে আমার এখানে বড় এসি বসানো আছে, তো এই জন্য কখনো শুকরিয়া আদায় করেছি? সকালে বলো আলহামদুলিল্লাহ। তো এটা হচ্ছে আল্লাহর দেওয়ার সৃষ্টি। সেই সাইনাসের মধ্যে ধরো, বুঝতে পারছো কথা? ধরো এখানে নাকটা ঢুকে গেল, নাকটা এখানে একটা ক্যাভিটি রয়েছে, এখানে একটা ক্যাভিটি রয়েছে। এই সাইনাসের মধ্যে ছোটো ছোটো মানে কি বলে লেয়ার রয়েছে। এখানে ছোটো ছোটো লোম রয়েছে, মিউকাস রয়েছে, শ্লেষ্মা রয়েছে, এগুলোতে বাতাসটা আটকে যায় বা জীবাণুগুলো আটকে যায়। তো যখন আটকে যাচ্ছে একে তো পরিষ্কার করতে হবে। একটা বাতাস ধরো এখানে আটকে গেল, বাতাসে আমি ধরো মাঠে কাজ করছি, ধুলোবালি ধোঁয়া সব আটকে গেল, দিয়ে কী হলো এখানে আটকে গেলো, সারাদিন দেখা গেলো, দিয়ে সন্ধ্যাবেলায় কোনো একটা সময় গেলে এখানে আটকে পুরো জ্যাম ধরে যাবে। তো যে জীবাণুগুলো আছে সেগুলো তো আটকে গেল, তো বের করতে হবে। তো আমি শুধু বের করে ভিতর ঘুরেই রেখে দিই, তাহলে কী হবে আলটিমেট একটা সময় গিয়ে ওখানে জ্যাম ধরে যাবে, তখন এখানে বিভিন্ন রকম জীবাণুগুলো যেগুলো আটকে গেছিলো সেগুলো বৃদ্ধি পেতে লাগলে এখানে কী হবে? ইনফেকশন হবে। ইনফেকশন হয়ে বিভিন্ন রকম ব্যাকটেরিয়া, আমাদের যে কোষগুলো আছে নিউট্রোফিল, বেসোফিল, লিম্ফোসাইট, এগুলো এসে এই জীবাণুগুলো নষ্ট করার চেষ্টা করবে, পুঁজ হবে, সর্দি হবে, মাথা ব্যথা হবে। এটা একদিকে হতে পারে, 2 দিকে হতে পারে, এখানে হতে পারে, এখানে সবগুলোতেই হতে পারে। তো এই যে ঘটনাটা, এটাকে বলা হয় সাইনোসাইটিস। এই সাইনোসাইটিসকে যাতে ঠিক রাখা যায়, এখানকার সাইনাসগুলো কিন্তু ঠিক থাকে, তার জন্য একটা ভালো ব্যবস্থা কিন্তু আল্লাহ দিয়েছে। এই সাইনাস ক্যাভিটিকে নিয়মিত পরিষ্কার রাখার জন্য, অ্যাটেনশন হেয়ার বাপিদা, এই সাইনাস ক্যাভিটিগুলোকে ঠিক রাখার জন্য কিছু ক্রিয়াকর্ম, কিছু কার্যকলাপ আমাদেরকে করতে হবে। কী করতে হবে? নাক ধুতে হবে। নাক ধুতে হবে মানে কি, নাকের ভিতরটা পরিষ্কার করতে হবে, যেটা দৈনিক মিনিমাম 5 বার করা দরকার। সেটা আমাদের উজুর মধ্যে হয়ে যায়, তাহলে উজুর একটা বেনিফিট। এখন উজু করার মধ্যে অনেকগুলো জিনিস, উজুর মধ্যে ফরজ আছে, সুন্নাত আছে, নফল আছে, কি না? তা নাক ধোয়াটা কোন পর্যায়ের মধ্যে পড়ে? ফরজের মধ্যে পড়ে। নাক ধোয়াটা কীরকমভাবে করতে হবে? নাক ধুতে হবে, ঠিক গেল? নাকের ভিতরে জলটা ঢুকাতে হবে, ঢুকিয়ে পুরো ইরিগেশন করে পুরো ভালো করে ধুয়ে ঝেড়ে ফেলতে হবে, যাতে বাতাসে জলটা এখানে ঢুকে ধুয়ে বেরিয়ে আসবে। তাহলে নাহলে উজু সম্পূর্ণ হবে না। তাহলে এই জায়গাতে ফোকাস করা যায় কিসের জন্য? যাতে মানুষের মাথা ঠিক থাকে, মাথা ব্যথা যেন কম থাকে, মানুষের এই সাইনাস ক্যাভিটি, আমরা যদিও এটাকে বড় হার্ট, কিডনি, চোখের মতো বড় অঙ্গ ভাবছি না, যদিও আমরা হাত পা জয়েন্ট বা তলপেটের অঙ্গ বা ফুসফুসের মতো বিশাল অঙ্গ কিছু ভাবছি না, কিন্তু এইটার ভেরি ইম্পর্ট্যান্ট আপনার সুস্থতার জন্য, আপনার দেহকে ঠিক রাখার জন্য এই সামান্য ছোটো ছোটো গহ্বরটা ভেরি ইম্পর্ট্যান্ট। সেই সাইনাস ক্যাভিটিকে ঠিক রাখার জন্য একটা সবচেয়ে ভালো কাজ, আপনাকে যেমন বেঁচে থাকার জন্য 3 বেলা খেতে হয়, পিপাসা বেলা খেতে হয়, পান করতে হয়, সেরকমভাবে সুস্থ থাকলে ঘুমাতে হয়। তো এরকমভাবে এই সাইনাস ক্যাভিটিকে ঠিক রাখার জন্য একে
সারা জীবন কর্মক্ষম রাখার জন্য একটা কিছু ব্যবস্থাপনা করতে দেওয়া হয়েছে, যে তুমি দৈনিক এমনভাবে উজু করবে যেন নাকের ভিতরে ভালো করে ধুয়ে পরিষ্কার করে সব বের করা হয়। তাহলে এইটা একটা ভালো নির্দেশনা। তাহলে এই জিনিসটা, এই সাইনাস ক্যাভিটিটা ঠিক রাখার জন্য আমাকে দৈনিক নামাজ পড়তে হবে। নামাজ পড়ার জন্য আমাকে নাক দিয়ে ধুলাম, নাক দেওয়া হয়ে গেলো, এবার এইখানেই ক্ষান্ত নয়, এইখানে তো বাতাসটা, এই সাইনাস ক্যাভিটি তো এখানে আছে, তাহলে আমি যখন ধুয়ে ফেললাম, ধুয়ে ফেলার পরে সেইখানে যেগুলো জমে আছে সেগুলোকে আরও বের করার জন্য বা ওখানকার সার্কুলেশন আরও বৃদ্ধি করার জন্য, ওখানকার লোকাল ইমিউনিটি আরও ডেভেলপ করার জন্য আমি মাথাকে কাট করতে হবে, মানে পাছা উঠিয়ে মাথাকে নিচু করতে হবে। তাহলে হার্ট থেকে ব্লাডটা বেশি যাবে ওখানে, ব্লাড যখন বেশি যাবে তখন অটোমেটিক এখানে আমাদের ব্লাডের মধ্যে থাকা নিউট্রোফিল, বেসোফিল, লিম্ফোসাইট বা আদার্স টি সেল, বি সেল, যে ইমিউন সেল যেগুলো আছে সেগুলো বেশি এখানে যাবে। তাহলে যেটুকু জীবাণু ওখানে যেটুকু আছে সেটুকু আরও নষ্ট হবে। এখানকার লোকাল সার্কুলেশন বৃদ্ধি পাওয়ার জন্য এখানকার কোষগুলো আরও সতেজ হবে, এতে মাথা ঠান্ডা হয়ে থাকবে, মানে মাথা পাতলা থাকবে এবং মাথা ব্যথা হবে না। তাহলে এটা হচ্ছে ফিজিক্যাল একটা ডেলি অ্যাক্টিভিটিস, যেটা করলে আমার মাথা ব্যথা থেকে আরও রেহাই পাওয়া যাবে। কি? 1 নম্বর উজু, ভালো করে ধোয়া, নাকের ভেতরটা পরিষ্কার করা, ঝেড়ে ফেলা। তার সঙ্গে এবার যদি জলটাকে পরিষ্কার না রাখি, এখনকার বর্তমানকালে মসজিদে এখন সাইনাসের চিকিৎসা, সাইনাসের ব্যাপার তো নাই, কি আরও বেশি হবে। কেন হবে? যে ট্যাপে মসজিদে প্রথম হচ্ছে হাইজিনিক মেনটেন করা হয় না। মসজিদে, এখনকার মসজিদে, আমি কথাটা বলছি, এটা কেউ খারাপভাবে নেবেন না, কারণ আমি এটা আমার মনে হয়েছে, যে কোনো মসজিদ এখন খুব হাইফাই বিল্ডিং, উচ্চমানের বিল্ডিং, উচ্চমানের বাড়ির থেকেও, মানে রাজপ্রাসাদকে হার মেনে ফেলবে, এসি ফেসি সব আছে, কিন্তু সমস্যা হচ্ছে ওখানে কার্পেট ইউজ করা হচ্ছে। কার্পেটে যে ফাঙ্গাসগুলো ডেভেলপ করছে, যে ব্যাকটেরিয়াগুলো ডেভেলপ করছে বা ধুলোগুলো জমে থাকছে, সেগুলো আমি যখন শেষ রাতে পড়ে থাকছি তখন নাকে ঢুকছে, সেটা আমার দেহের মধ্যে এখানে সমস্যা করছে। এছাড়া কার্পেট তো ডেলি কাচা হয় না বা কাচা যায় না, তাহলে ওই জীবাণু 1 বছর, 2 বছর, 5 বছর ধরে থাকছে, এবং ওই একই জায়গাতে হয়তো দেখা গেল যে 500টা লোক সেজদা করেছে, তো 500টা লোকের মধ্যে বিভিন্ন জীবাণু আদান প্রদান হচ্ছে, তো সেখানে একটা মাস ট্রান্সমিশন অফ ব্যাকটেরিয়া, ভাইরাস, ফাঙ্গাসের একটা চান্স থাকছে, সেটা মিনিমাইজ করা যাচ্ছে না। তাহলে কার্পেটটাকে বন্ধ করতে হবে। মেজে হলে কী হবে? মেজে হলে নিয়মিত পরিষ্কার করা হবে প্রতিদিন, তাহলে সেই জায়গাটা অনেকটা চান্স কমে যাবে। উপরন্তু উজুর জায়গাতে বাথরুমে তো পরিষ্কার কোনো হ্যান্ড ওয়াশ বা কিছু থাকে না, এরপরে উজুর জায়গাতে ট্যাপে যে হাত দিচ্ছে, সেই ট্যাপ আরেকজন এসে হাত দিচ্ছে, ট্যাপ পরিষ্কার না, চ্যাট করে। এছাড়া উজু করার পরে যে মুখটা ধোয়, মুখে গামছা রেখে দিয়েছে, সে একই গামছাতে 50 জন মুখ মুছছে, এটা আরও খারাপ। এগুলো থেকে আমাদের এই হেলথ কনসাস ব্যাপারটা সাবধান থাকতে হবে। এটা গেল। তাছাড়া যে জলটা ইউজ করা হয়, সেই জলটা কোনো দিন চেক করা হয় না, জলটা ভালো না খারাপ। যে ট্যাঙ্কিতে জল রাখা, সেই ট্যাঙ্কি আদৌ পরিষ্কার আছে কিনা, নোংরা আছে, সেটা কোনোদিন পরিষ্কার করা হয় না। তো আমাদের যেহেতু পুরো ব্যাপারটাই সায়েন্টিফিক্যালি আমাদের মাথা, সাইনাস ক্যাভিটি ঠিক রাখার জন্য এই একটা ব্যবস্থাপনা, পবিত্রতার জন্য একটা ব্যবস্থাপনা, সেই জায়গাতে এই মেডিকেল অ্যাসপেক্টগুলো মাথায় রেখে যদি আমি কার্পেট বা নামাজ পড়ার সেজার জায়গাগুলো, উজু করার জায়গাগুলো, বাথরুমের জায়গাগুলো, ট্যাপের জায়গাগুলো যদি হাইজিনিকভাবে আমি মেনটেন করি, তার অ্যান্টিসেপটিক প্রিকশন বা স্যানিটাইজ করি, তাহলে কিন্তু আমাদের এই যে অসুখ হওয়ার যে টেন্ডেন্সি, বা আমাদের এখন মসজিদে গেলে দেখবে 50 জন নামাজ পড়লে 20 জন মোটামুটি খ্যাক করছে, গলা ঝাড়ছে, কেউ নাক টানছে, কেউ হাঁচি তুলছে, ও লেগেই আছে, এগুলো কমাতে হবে। তো এইটা হচ্ছে বেসিক্যালি সমস্যাগুলো, সাইনাস ক্যাভিটির সমস্যা। তো সাইনাস ক্যাভিটির এই সমস্যাগুলো মিনিমাইজ করার জন্য যে ব্যবস্থাপনা আল্লাহ দিলেন, আমাদের নবী শিখালেন, যে নবীর প্রতি আমরা সালাম এখনই পাঠ করলাম, রোজ পাঠ করলাম, সেই নবী কী বললেন? যে তোমরা উজু করবে 5 বার, উজু করার সময় নাকটা ভালো করে ধুবে, যেটা তোমাদের উজুর জন্য একটা ফরজ কাজ। আর দ্বিতীয় হচ্ছে উজু করে নাক ঝাড়তে হবে, আর উজু করার পরে কী হবে? নামাজ পড়ে আল্লাহর কাছে সিজদা করতে হবে, যাতে সার্কুলেশন বৃদ্ধি পায়। তো এটা করছি সম্পূর্ণভাবে সাইনাসের কেয়ারের জন্য, সাইনাস কেয়ারিং সিস্টেম। আমি তো আল্লাহকে ইবাদত করবো, সেটা তো অন্য ব্যাপার, কিন্তু এই অ্যাঙ্গেলে মেডিকেল সায়েন্সের অ্যাসপেক্টে আমি সাইনাসের কেয়ার নিচ্ছি। তো সেই জায়গাতে যদি এই কেয়ারিংয়ের সিস্টেমটা যদি না ভুলে গিয়ে যদি আমি আরও বেশি মানে তাকে অসুস্থ করে তুলি, আমার সামান্য অবহেলা বা অজ্ঞতার জন্য, বা আমার মেডিকেল সায়েন্সের এই অ্যাসপেক্টগুলো গুরুত্ব না দেওয়ার জন্য, তখন কী হবে? আমার অসুখতা বৃদ্ধি পাবে। এই জন্য দেখা যায় মসজিদে গেলে দেখা যায় প্রতি 50 জনে দেখা যায় মিনিমাম থেকে 20 থেকে 25 জন শুধু, মানে 50% লোক গলা ঝাড়া, নাক টানা, এসব লেগে আছে। তাহলে আমাদের এখান থেকে সাবধান হতে হবে। তো এই হচ্ছে সাইনাসের সমস্যা। তো যখন এখানে ইনফেকশন হবে, কনজেস্টেড হয়ে যাবে,
যখন কনজেস্টেড হয়ে যাবে তার মানে এখানে কি যে বাতাসটা আগে যেটা কাজ করছে সেটা করতে পারবে না, তাহলে বাতাসটা ঠিকঠাক করে মানে ফিল্ট্রেশন হবে না বা টেম্পারেচার ঠিকমতো মেনটেন করতে পারবে না, হিউমিডিটি কালেকশন করতে পারবে না, সেই বাতাসটা ফুসফুসে ঢুকবে। ফুসফুসে ঢুকলে প্রথম কাকে অ্যাটাক করবে, ট্রাকাকে অ্যাটাক করবে, তারপর কাকে অ্যাটাক করবে, ব্রঙ্কাসকে অ্যাটাক করবে, তারপর ফুসফুসের ভিতরে ঢুকবে, ওখানে গিয়ে ব্রঙ্কিওলগুলো অ্যাটাক করবে, দিয়ে অ্যালভেলে অ্যাটাক করবে। আলটিমেট কী হবে, ব্রঙ্কাইটিস, অ্যাজমা, ব্রঙ্কিয়াকটেসিস, এমফাইসেমা, এগুলো প্রথমে শুরু হবে এখানে। এ যখন নষ্ট ফেল তখন এ যখন ফেল তখন এভাবে নামতে নামতে শুরু করে। তো আমাদের এইটা কিন্তু মাথায় রাখতে হবে। এই টোটাল জিনিসটা থেকে কি হয়, মাথা ব্যথা হয়, ঘন ঘন সর্দি লাগে, নাক বন্ধ হয়ে যায়, মাঝে মধ্যে জ্বর আসবে, গা একটু জার্নি করলে মাথা ব্যথা করবে, এই সব সমস্যাগুলো হতে থাকে। এবং এটা যদি হয় এক্ষেত্রে যেদিকে ইনফেকশন হবে সেদিকে হবে, অথবা ম্যাক্সিমাম ক্ষেত্রে যেটা দুই দিকেই হয়, এদিকে হবে এদিকে হবে। একদিকে বাতাস যাচ্ছে একদিকে যাচ্ছে না সেটা আলাদা কথা। যদি কারো নাক বন্ধ থাকে, নেজাল ক্যাভিটি যদি কোনো একটা দিকে বেঁকে থাকে, তাহলে একদিকে বাতাস কম যাবে, একদিকে বাতাস বেশি যাবে। যেদিকে নাকের হাড়টা যখন এদিকে বেঁকে আসে, এদিকে বেঁকে থাকলে বাতাসটা এদিকে কম যাবে, এদিকে বেশি যাবে। এদিকে বাতাসটা বেশি যাওয়ার জন্য এদিকে ঠিকঠাক কাজ হচ্ছে, এবং এদিকে কম হওয়ার জন্য এদিকে কাজ হচ্ছে না, ফলে এখানে আরও বেশি পরিমাণে গ্রোথ হবে ব্যাকটেরিয়া। আর এদিকে বেশি যাওয়ার জন্য কেউ এখানে বেশি বেশি শুকিয়ে যাবে। ওর ক্যাপাসিটি 10 কেজি ওজন বহন করা, কিন্তু এখানে যেতে হচ্ছে 15 কেজি বা 20 কেজি। তাহলে বেশি লোড পড়বে। বেশি লোড হলে কী হবে, এখানকার যত টার্মিনাল আছে সব বড় হয়ে যাবে। যে কাজ দুজনে মিলে চলে সব একা করবে, মানে কি এদিকে টার্মিনালগুলো সব ছোটো হয়ে যাবে আর এদিকে টার্মিনাল সব বড় হয়ে যাবে, আর টার্মিনেট হাইপারট্রফি হবে। হ্যাঁ, এবার দুদিকেই হয়। তখন এদিকে একদিকে খুলছে একদিকে বন্ধ হচ্ছে, হতেই পারে। এবার এইটা করতে করতে দেখা গেলো কোনো একটা দিন এদিকেও শুরু হয়েছে, তাহলে দুই দিকেই হবে, একদিক খুলছে একদিক বন্ধ হচ্ছে, আবার হচ্ছে, লেগেই আছে। তো এই যে ব্যাপারটা, এটা টোটালটাই নাকের ভিতর থেকে হচ্ছে। তাহলে না, এই নাকের এই জায়গাতে ঠিকঠাক পরিমাণে হাইজিনিক মেনটেন করার জন্য, ব্যাকটেরিয়াল গ্রোথ ইনহিবিট করার জন্য, প্রিভেনশন করার জন্য আমার প্রপার কেয়ার যেটা হচ্ছে, সেটা এখানকার বাতাসের কোয়ালিটি ঠিক রাখতে হবে। বাতাসের কোয়ালিটি ঠিক রাখার জন্য যেটা এখন তো ইন্ডাস্ট্রিয়াল পপুলেশন, ভেহিক্যাল ট্রান্সপোর্টেশন থেকে প্রচুর নাইট্রিক অক্সাইড, নাইট্রোজেন ডাইঅক্সাইড, কার্বন মনোক্সাইড, কার্বন ডাইঅক্সাইড, বিভিন্ন রকম কেমিক্যাল, সালফার সব ঢুকছে, সেগুলো তো আমার ক্ষতি করছে। এছাড়া বাতাসে এখন প্রচুর এয়ারবর্ন ভাইরাস, ব্যাকটেরিয়া রয়েছে, সেগুলো আমার বাতাসে ঢুকছে। এছাড়া এখন বাতাসের যে বৃষ্টি নাই, তাহলে বাতাসের যে কোয়ালিটি সেটা মেনটেন হচ্ছে না, সেগুলো ঢুকছে। এছাড়া আমার প্রপার ওয়েতে বাতাসের যে টেম্পারেচার সেটা মেনটেন হচ্ছে না, তাহলে এখানকার যে কোয়ালিটি বাতাস থেকে আমি এখানে সুস্থ থাকবে সেটা পাচ্ছি না। উপরন্তু আমি আমার নিজের কেয়ারিং না ঠিক রাখার জন্য এখানকার কনজেশন ঠিকমতো কালেকশন হচ্ছে না, বলে এখন অধিকাংশ লোক কিন্তু এই সমস্যায় কিন্তু আক্রান্ত। প্রায় লোকই এই সাইনোসাইটিসের সমস্যায় আক্রান্ত। এবং এইটা যদি হয় কারো অ্যালার্জি, এখান থেকে অ্যালার্জি, মাথা ব্যথা, সর্দি, ঘন ঘন মাথা ব্যথা, নাক বন্ধ হয়ে যায়, কানে ঝাঁপ ধরা, এইসব সমস্যা কিন্তু লেগেই যায়। তো সাইনাসের সমস্যা এটা চিকিৎসা সম্পর্কে কিন্তু আমরা আজকে কিছু বলবো না। এর বাইরে একটা সমস্যা আছে মাথাতে, সেটা হচ্ছে মাইগ্রেন। কি মাইগ্রেন? মাইগ্রেন কিন্তু এই সমস্যা না, এটা বললাম সাইনোসাইটিস মানে ক্যাভিটির সমস্যা। আর মাইগ্রেন হচ্ছে ভেসেল এবং নার্ভের সমস্যা। মাইগ্রেন হচ্ছে ইউনিল্যাটারাল আধকপালি, ইউনিল্যাটারাল মানে আধকপালি, থ্রবিং হেডেক, দপদপ করে ব্যথা হচ্ছে এরকম মনে হয় এইদিকে অথবা এইদিকে। যখন হবে একদিকে হবে, এবং এখানকার মাংসপেশিগুলো কি চামড়ার সাথে টাইট হয়ে লেগে আছে। এখানকার যে হাড় আছে, সে হাড়ের নিচে পাতলা, হাড়ের উপরেই পাতলা একটা মাংস রয়েছে, তার উপরেই চামড়া রয়েছে, মানে টাইট হয়ে যাচ্ছে। এখানকার মাংসটা যেমন তোলা যাচ্ছে, এখানকার মাংসটা তুলতে হবে, দেখো তো কষ্ট করে, টাইট হয়ে লেগে আছে, মানে টেন্স কন্ডিশনে আছে। তার মধ্য দিয়ে বিভিন্ন নার্ভ যাচ্ছে, ভেসেল যাচ্ছে, যেদিক দিয়ে শিরা দিয়ে ধমনী দিয়ে রক্ত যাচ্ছে, আর নার্ভ দিয়ে কন্ডাকশন যাচ্ছে। তো এখন এখানে নার্ভ যে নার্ভ সাপ্লাই থাকে, সে নার্ভে বা সেই ভেসেলে ওয়ালে যদি কোনো ভাইরাস, কোনো ব্যাকটেরিয়া বা কোনো ফাঙ্গাস, কোনো একটা জীবাণু যদি অ্যাটাক করে, বা কোনো অক্সিডেটিভ এজেন্ট যদি সেখানে ইনফ্লামেশন তৈরি করে, তাহলে সেখানে প্রচণ্ড পরিমাণে ব্যথা হবে। এবং সেই চামড়া যেহেতু টাইট হয়ে আছে, ফলে ও খুলতে পারবে না, ফুলে যেতে পারবে না, তখন আরও বেশি যন্ত্রণা করবে। সেটা কখনও ম্যাক্সিমাম ক্ষেত্রে একদিকে হয়, অনেক সময় দুই দিকেও হয়, অধিকাংশ মোস্টলি ইউনিল্যাটারাল থ্রবিং হেডেক। এবং এক্ষেত্রে সর্দি কাশি থাকতেও পারে, এই সাইনাসের সমস্যা একসঙ্গে থাকতেও পারে, আবার নাও থাকতে পারে, কিন্তু অধিকাংশ ক্ষেত্রে থাকে। কারণ সাইনোসাইটিসের সমস্যা যেখান থেকে হয়, সেই সেম জীবাণু, সেম জিনিসই কিন্তু অনেক সময় মাইগ্রেন তৈরি করে।
এরপরে তো বুঝতে সমস্যা হয়েছে কারো কিছু? তাহলে সাইনাস হচ্ছে একটা সেপারেট এন্টিটি। সাইনোসাইটিস ইজ এ সেপারেট এন্টিটি ফ্রম মাইগ্রেন, বাট ইট মে বোথ মে বি প্রেজেন্ট অ্যাট সেম টাইম আর সিমালটেনিয়াসলি। তো মাইগ্রেন হচ্ছে বেসিক্যালি ভেসেল অথবা নার্ভের সমস্যা। মাইগ্রেন হলে কোথায় ব্যথা হয় দেখবে, অধিকাংশ লোক বলবে এইখান থেকে এই জায়গাটা এমন যন্ত্রণা করছে যে ও অস্থির হয়ে গেছে, মানে না ঘুমাতে পারছে, না কথা বললে ভাল লাগছে, না লাইট ভাল লাগছে, না শব্দ ভাল লাগছে, অনেক সময় বমিও হয়, অনেক সময় হাত পা ঝিমঝিম করে, দাঁতে লেগে যায়, অজ্ঞান হয়ে যায়, প্রচণ্ড ব্যাপার স্যাপার। সবগুলো কেন হয়, পরপর হয়, কীভাবে হয় সব আসছি, তো তার আগে তো লাইট আসার প্রয়োজন। এরপরে এই মাইগ্রেনে দু রকম ব্যাপার হয়। এক হচ্ছে উইথ অরা। অরা মানে হচ্ছে ব্যথা হবে, মাথা ব্যথা আছে, তার আগে বা ওই ব্যথা হওয়ার সময় বা পরে কিছু সমস্যা যুক্ত হতে পারে। মাইগ্রেন উইথ অরা মাইগ্রেন দুই রকমের মোটামুটি। অরা মানে হচ্ছে কিছু প্রিসিডিং সিমটম বা সাইন, মানে ওই মাথা ব্যথা হওয়ার আগে কিছু জিনিস ঘটে। যেমন ধরো কারো হয়তো হঠাৎ করে চোখে দেখতে পাচ্ছে না, চোখে ঝাপসা হয়ে গেছে, কানে ঝাঁপ লেগে গেছে, হঠাৎ করে মানে মানে অজ্ঞান হয়ে গেছে, বুকে ধড়ফড় করছে, হাত পা সবশেষে দাঁতে লেগে গেছে, এগুলো হচ্ছে অরা সিমটম। কারো মাথা ব্যথা হলে এগুলোও থাকতে পারে, সেগুলো মাইগ্রেন উইথ অরা। আর কারো আবার এগুলো কিছুই থাকে না, শুধু মাথা ব্যথা হয়, মাইগ্রেন উইদাউট অরা। এবার এগুলো কেন হয়, মাইগ্রেনটা কেন হয়? অ্যাকচুয়ালি আমাদের সেন্ট্রাল নার্ভাস সিস্টেম, ব্রেন, কর্টিক্যাল কী আছে তোমার, কর্টেক্স রয়েছে, মেডুলা রয়েছে, মেডুলা অবলাঙ্গাটা রয়েছে। এই মেডুলা অবলাঙ্গাটা এই জায়গা থেকে আমাদের কিছু নার্ভ বেরিয়ে আসে, ক্রেনিয়াল নার্ভ, মানে আমাদের সুষুম্না কাণ্ড দিয়ে তো নার্ভ বেরিয়ে আসে, যেসব পায়ে সাপ্লাই করে, মাংসপেশিতে সাপ্লাই করে, বিভিন্ন অঙ্গে সাপ্লাই করে। আমরা জানি প্রত্যেকটা হাড়ের গোড়া থেকে একটা করে নার্ভ বেরিয়ে আসে। আর আরেকটা জিনিস হচ্ছে ব্রেনের ঠিক নিচের পার্ট থেকে যে ব্রেনটা আছে, এই যে ব্রেনটা আছে, ব্রেনের ঠিক নিচের পার্ট থেকে মেডুলা অবলাঙ্গাটা থেকে, এখান থেকে কতগুলো জিনিস নার্ভ বেরিয়ে আসে একদম শেষ প্রান্তে। এটা ক্রেনিয়াল নার্ভ বলা হয়। এটা 12 রকমের আছে, 12টা আছে, 1 2 3 4 5 6 বলে। 1টা কি অলফ্যাক্টরি, 2 কি অপথ্যালমিক বা অপটিক নার্ভ, 3 কি 3 হচ্ছে ট্রক্লিয়ার, 4 হচ্ছে 12টা ক্রেনিয়াল নার্ভ বেরিয়ে আসে। 1 নম্বর কি বললাম, 1 নম্বর সেটা দিও। 1 নম্বর কি আছে অলফ্যাক্টরি। 2 নম্বর অলফ্যাক্টরি কোথায় সাপ্লাই করে, নাকে। অলফ্যাক্টরির কাজ কি, নাকের গন্ধ নেওয়া। অলফ্যাক্টরি নার্ভকে আপনার হাত পা চালায় না, নাকের মধ্যে যে গন্ধটা যায় সেটাকে পারসিভ করে ব্রেনের মধ্যে পাঠানো। 2 নম্বর কি অপটিক কী করে, চোখের যে দৃষ্টিশক্তি, দেখতে পাওয়া যে নার্ভ কন্ডাকশনটা, সেটা ব্রেনের মধ্যে নিয়ে যায়। 3 নম্বর কি, 3 নম্বর হচ্ছে আপনার অকুলোমিটার মানে হচ্ছে যে চোখের যে মাসলগুলো রয়েছে সেগুলো চলাফেরা করে, এরকম ঘোরায়, ঠিক আছে। 4 নম্বরেও চোখে থাকে ট্রক্লিয়ার। আর 5 নম্বর হচ্ছে ট্রাইজেমিনাল কোথায় করে, ট্রাইজেমিনাল এই মুখের এইগুলোতে সাপ্লাই করে। 6 নম্বরটাও চোখে, মানে 3 4 আর 6 এগুলো চোখে থাকে, অ্যাবডুসেন্ট, চোখের মধ্যে 3টে, এগুলো ক্রেনিয়াল নার্ভ। আর 5 নম্বর যেটা আপনি বলে ট্রাইজেমিনাল, যেটা এখানকার সেন্সরি, কিছু মোটর, মানে কিছু এই যে এগুলো কামড়াচ্ছে, হাঁ করছি, খুলছি, এগুলো কে দেয়, এই শক্তিটা কে দিচ্ছে, ওই নার্ভ থেকে দিচ্ছে। আমি হাত থেকে যেমন কাজ করছে, ওটা তো ব্রেন সুষুম্নাকাণ্ড থেকে বেরিয়ে আসে, কিন্তু এখানকার যে মাংসটা কে করছে, এটা ট্রাইজেমিনাল নার্ভ করছে। ওর আবার 3টে পার্ট আছে, মোটর আছে, সেন্সরি পার্ট আছে, মানে কিছু সেন্সেশন নেই, কিছু কাজ করে। তো আমি এটা আসছি পরে। আর 7 নম্বরকে, 6 নম্বর বলে অ্যাবডুসেন্ট, যেটা চোখে থাকে। 7 নম্বরকে ফেসিয়াল নার্ভ কোথায় করে, ও এসে বা মুখের মধ্যে এই যে আরও কিছু নার্ভ আছে সেগুলো সাপ্লাই করে, মুখের মধ্যে, জিভের আগা সাইডটা সাপ্লাই করে স্পেশাল নার্ভ। আর 8 নম্বর হচ্ছে ভেস্টিবুলার, যেটা তোমার কানের মধ্যে, কানে যে শুনতে পায়, ককলিয়ার নার্ভ, যেটা কানে যে শুনতে পাওয়া সেটা। 9 নম্বর হচ্ছে গলাতে থাকে, গ্লোসোফেরিঞ্জিয়াল, ওই যে গলার যে শটটা। আর 10 নম্বর হচ্ছে ভেগাস নার্ভ, ও ব্রেন থেকে বিদেশি একমাত্র ক্রেনিয়াল নার্ভ, যে গোটা বডিতে সাপ্লাই করে। গোটা বডি মানে গলা থেকে শুরু করে বুক, হার্ট, ফুসফুস, তারপরে তোমার হচ্ছে ডায়াফ্রাম, তারপরে হচ্ছে তোমার পেটের নাড়িতে ঢুকে যাবে, পেটের নাড়িতে সমস্ত জায়গা যে সাপ্লাই করবে। আর
11 নম্বর হচ্ছে অ্যাক্সেসরি, 12 নম্বর হচ্ছে হাইপোগ্লোসাল। হাইপোগ্লোসাল মানে জিভে সাপ্লাই করে। এতগুলো ক্রেনিয়াল নার্ভ 12টা। তো আমাদের মাইগ্রেনের কার সাথে রিলেটেড? সবগুলোর সাথে রিলেটেড থাকতে পারে, অ্যাসোসিয়েটেড থাকতে পারে। তো মূল রিলেটেড হচ্ছে ট্রাইজেমিনাল নার্ভ এবং ফেসিয়াল নার্ভ, মানে ট্রাইজেমিনাল নার্ভ, যেটা ক্রেনিয়াল নার্ভে কত বললাম 5, আর ফেসিয়াল নার্ভ এটা হচ্ছে 7। তাহলে এই দুটো নার্ভ আমার এগুলোতে সাপ্লাই করে। এখন ধরো কোনো ব্যাকটেরিয়া বা কোনো ফাঙ্গাস বা কোনো ভাইরাস বা কোনো প্যাথোজেন, যার কোনো টক্সিন বা কোনো বিষ বা কোনো প্রোটিন বা সেই ভাইরাসের কোনো অ্যাক্টিভ মলিকুল তোমাদের ভাইরাসের নার্ভের গোড়াতে অ্যাটাক করেছে। একটা নার্ভ ধরো ব্রেন থেকে বেরিয়ে আসছে, নার্ভ থাকে, নার্ভের চারিপাশে তো ঘেরা থাকে মাইলিন শিট দিয়ে, একটা কারেন্টের তার দিয়ে কারেন্ট যাবে আর পুরো তার খোলা থাকবে তা তো হয় না, তো সব জায়গায় শক মারতে মারতে যাবে। মাংসপেশির ভিতর দিয়ে যাচ্ছে, আমাদের কি মাংসপেশিকে সতেজ রাখতে হবে, ইনসুলেশন করতে হবে, যাতে কারেন্টটা চারিপাশে না ছড়ে যায়, তাদের চারপাশে কভার থাকবে, মাইলিন শিট থাকবে। এখন এই ভেগাস নার্ভ, এই ট্রাইজেমিনাল নার্ভ, ফেসিয়াল নার্ভে যদি কোনো ইনফ্লামেশন হয়, মাইলিন শিট যদি ড্যামেজ হয়ে যায়, যদি কোনো ভাইরাস কোনো টক্সিন যদি এখানে অ্যাটাক করে, তাহলে নার্ভে কী হবে? ইনফ্লামেশন হবে, এখানকার নার্ভটা ক্ষয় হবে, এখানে একটি ইনফ্লামেশন হবে, ফেসিয়াল নার্ভে ইনফ্লামেশন হবে। যদি ইনফ্লামেশন হয় কী কী জিনিস থাকবে ইনফ্লামেশনে? পেন থাকবে 1 নম্বর, খোলা থাকবে 2 নম্বর, লাল থাকবে 3 নম্বর, গরম থাকবে 5 নম্বর, এই 4 নম্বর, আর ওই জায়গায় কাজ নষ্ট হয়ে যাবে 5 নম্বর। 5টা জিনিস যদি থাকে তখন ইনফ্লামেশন হবে। মানে হঠাৎ করে কোনো এখানে অ্যাটাক করেছে, মানে ওখানকার ওই নার্ভের এই 5টা জিনিস তৈরি হবে, মানে নার্ভটা খুলে যাবে, নার্ভটা ওই জায়গাটা গরম হয়ে থাকবে, ও যেহেতু ভিতরে হচ্ছে লাল তো দেখতে পাবে না, আর যন্ত্রণা হবে। তাহলে এইটা হঠাৎ করে যদি হয়, হঠাৎ করে যদি কোনো অ্যাটাক হয়, তাহলে এই জিনিসটা হতে থাকবে। যেহেতু কোনো জীবাণু ভাইরাস যদি একে অ্যাটাক করে, এই নার্ভ দুটোকে অ্যাটাক করে, অন্য নার্ভকে অ্যাটাক করতে পারে, করতে পারে তো। যদি ট্রকলিয়ার নার্ভ যদি অ্যাটাক করে, চোখে যে 3টে নার্ভ থাকে, কি বললাম? ট্রকলিয়ার, আর কি বললাম? অ্যাবডুসেন্ট, আর এটা কি? অকুলোমোটর। অকুলোমোটর 3 নম্বর, ট্রকলিয়ার 4 নম্বর, অ্যাবডুসেন্ট 6 নম্বর। এই 3টে নার্ভ অ্যাটাক করে। এই যদি হয়, আবার 2 নম্বরে অপটিকও হতে পারে, তাহলে চোখে হঠাৎ করে ঝাপসা দেখবে, হতে পারে, হয় কি না? এবার যদি কারো যদি এই ভেস্টিবুলো ককলিয়ার নার্ভে যদি হয়, কানের নার্ভে, কানের মধ্যে শাঁসা শব্দ হবে, কানে জাম ধরে যাবে, হতে পারে। কারো যদি তোমার পেটের এই তোমার কি বলে এই ট্রাইজেমিনাল নার্ভে যদি হয়, তাহলে হঠাৎ করে জ্বরটা আটকে যাবে, আর দাঁত খুলতে পারবে না, দাঁতে লেগে যাবে, হতে পারে। কারো যদি তোমার এতে হয়, তোমার ভেগাস নার্ভে যদি হয়, ভেগাস নার্ভে যদি হয়, ভেগাস নার্ভে যে ফ্রেনিক নার্ভে যদি হয়, তাহলে ও নিঃশ্বাস নিতে পারবে না, বুক কষে ধরবে, বুকে জাম ধরে যাবে, নিঃশ্বাস পাবে না, নিঃশ্বাস পাবে না, এত কষ্ট করে নিঃশ্বাস নিতে পারছে না, গলা আটকে যাবে। গ্লোসোফেরিনাল নার্ভে যদি হয়, গলা চিপে কেউ ধরছে, তেমন হবে, নিঃশ্বাস পাবে না, হতে পারে। নাকে যদি হয়, অলফ্যাক্টরিতে 1 নম্বর থেকে নাকে গন্ধ পাবে না, আবার ধরো কোনো অদ্ভুত রকমের গন্ধ পেতে পারে, এটাও হতে পারে। এবার ভেগাস নার্ভে যদি হয়, ও যদি হার্টে অ্যাটাক সাপ্লাই করে, তাহলে হার্টের সিম্প্যাথেটিক অ্যাক্টিভিটি বেড়ে যাবে, তখন হার্টে কী হবে? তোমার ফেসিয়াল নার্ভের ওই ভেগাস নার্ভের কাজ কমে দেওয়ার জন্য কি সিম্প্যাথেটিক অ্যাক্টিভিটি বেড়ে যাবে, তখন কী হবে? বুকে ধরপড় বুক লাভ হবে, ঠিক। এবার ওটা যদি পেটের নার্ভে চলে যায়, স্টমাকে তো সাপ্লাই করে, তাহলে পেটের নার্ভে ঠিকমতো সিম্প্যাথেটিক অ্যাক্টিভিটি বেড়ে, ভেগাস নার্ভে ঠিকমতো কাজ করতে না পারলে অন্যজনে কাজ করবে, তখন বমি হবে, গা গোলাবে, এই গা গোলানো ভাব করবে, পায়খানা পরিষ্কার হবে না, পেট ফুলে যাবে, গ্যাস হবে, ঢেকুর উঠবে, নানাবিধ সমস্যা কিন্তু একসঙ্গে হতে পারে। মানে সহজ কথা, যদি মাথা ব্যথার সাথে আর কি সম্পর্ক আমার দেখে লাভ নেই। মাথা ব্যথা মানে সহজ হচ্ছে এখানকার যে নার্ভটা আছে, ট্রাইজেমিনাল নার্ভ বা ফেসিয়াল নার্ভ, এই নার্ভে যদি কোনো ইনফ্লামেশন হয়, কোনো প্রদাহ হয়, সেই প্রদাহ শুধু ওখানেই সীমাবদ্ধ থাকতে পারে, আবার নাও থাকতে পারে। যদি ইনকেস এমন কোনো প্যাথোজেনিক সাবস্টেন্স হয়, কোনো ভাইরাস হয় যে পুরো বডিকে অ্যাটাক করেছে, সমস্ত নার্ভগুলোকে অ্যাটাক করেছে, তাহলে সবগুলোই হবে। যে যত দূর অ্যাটাক করবে ততগুলো সমস্যা দেখা দেবে। তাহলে ভেগাস নার্ভে হলে সব থেকে বেশি সমস্যা হবে। এই জন্য দেখবা মাইগ্রেন যার হয়, অধিকাংশ মেয়েদের দেখবা প্রচণ্ড হঠাৎ করে মাথা ব্যথা শুরু হয়ে গেলো, দাঁতের লেগে অজ্ঞান হয়ে পড়ে গেল। তার আগে বললো যে এটা হওয়ার আগে গা গোলাচ্ছিলো, বমি করছিলো, এই বমি হবে, বমি পেট ফেপে যাচ্ছিলো, এমনি ওর পায়খানা পরিষ্কার হয় না, হ্যাঁ, তারপরে কিছু হঠাৎ করে কিছু শুনলে বুকে ধরপড় করে, নিতে পারে না, টেনশন নিতে পারে না, হ্যাঁ, তারপরে যখন নিঃশ্বাসে কষ্ট হয় তখন বুক গলা চিপে ধরে, বুক কুষে ধরে, এগুলো সব হয়। তাহলে সহজ কথা হচ্ছে ক্রেনিয়াল নার্ভ যে 12টা নার্ভ আছে, সে নার্ভগুলো যে কোনো 1টা 2টো 4টে যতগুলো ইনভলভ হবে ততগুলো সমস্যা
দেখা দেবে। এখন সমস্যা হচ্ছে কে করে, এই কে করে এই জায়গাতে কিন্তু অনেক কনফিউশন রয়েছে, এবং কনফিউশন এমন জায়গায় যে আলটিমেট অটোমিউনিটি জায়গায় নিয়ে গেছে। কী হবে, ধরো এটা বোঝায়, ধরো আমাদের বডিতে প্রায় 400 লক্ষ কোটি কোষ রয়েছে, 78 অর্গানস রয়েছে আগে বলেছি, এবং প্রত্যেকটা সিস্টেম রয়েছে। তোমরা বুঝতে পারছো তো গল্পগুলো? আচ্ছা, এবার হচ্ছে ইমিউনিটি কীভাবে হয়, ইনফ্লামেশন কীভাবে হয়। কোনো জীবাণু, ধরো তুমি বাইকে যাচ্ছ রাস্তা দিয়ে, হঠাৎ করে তো বাইকে তোমার একটা অ্যাক্সিডেন্ট হলো, তাহলে কী কী ঘটনা ঘটবে একটু বলো তো আমাকে। প্রথমে তুমি পড়ে গেলা, আশেপাশে যারা দেখলো, যারা ছুটে আসলো, তোমাকে তুললো, একটু জল পানি দিল, দিয়ে তারপরে পুলিশকে ফোন করলো, পুলিশ এলো, তোমাকে হসপিটালে নিয়ে গেলো, ডাক্তারবাবু দেখলো, চিকিৎসা করলো, ওখানে প্রাথমিক চিকিৎসা করে যতটা ভালো হলো, নাহলে কলকাতা পাঠালো। এটা তো নিয়ম। তো মনে করো তোমার দেহের মধ্যে 400 লক্ষ কোটি মানুষ রয়েছে, মানে দেহের মধ্যে 400 লক্ষ কোটি মানুষ রয়েছে। তো এই মানুষগুলো যাতায়াত করছে, সব বিভিন্ন কাজে ব্যস্ত আছে, তা কোনো একটা কোষ ধরো অ্যাক্সিডেন্ট হয়েছে, বুঝতে পারছি, বুঝতে পারছি। দাদা আমার এই গোটা বাইরের জগতের সাথে ভিতর জগতের কানেকশন কোথায়, কোন কোন দিক দিয়ে? চোখ দিয়ে, নাক দিয়ে, মুখ দিয়ে, যোনিপথ দিয়ে, পায়খানার দাঁত দিয়ে, চামড়া দিয়ে, ঠিক? তো এই সমস্ত রাস্তাগুলো যেখানে পোর্ট, যেসব জায়গাগুলো পোর্ট আছে, পোর্ট সিস্টেম মানে বাইরের সঙ্গে কানেকশন, সেই পোর্ট সিস্টেমগুলোতে স্পেশাল টাইপ অফ এপিথেলিয়াল সেল থাকে, মিউকাস লেয়ার থাকে, যেখান থেকে সবসময় রস তৈরি হয়, সিক্রেশন তৈরি হয়, গবলেট সেল দিয়ে, মিউসিন সেল দিয়ে রস তৈরি হয়, যে রস কী করে, যা কিছু আসবে, জীবাণু, ভাইরাস, ব্যাকটেরিয়া, জীবাণু, যা বাইরেকার কেমিক্যাল যা আসবে, ও ওখানে তাকে নষ্ট করার চেষ্টা করবে। দিয়ে ধরো নষ্ট করতে পারলো না, নষ্ট করার পরেও কিছুটা জিনিস ক্রস করে চলে গেলো। ধরো 1 লক্ষ সৈন্য এসছে, 20 লাখ সৈন্য মারা গেল, তা বাকি তো 80 লাখ যাবে। তো কিছু সৈন্য ধরো এখানে ধরো এপিথেলিয়াল লেয়ার আছে, কোষ রয়েছে, এটা তো পাইপ। তো এখানে 1 লাখ লোক এসছে, সৈন্য এসছে, তার মধ্যে 20 লাখ সৈন্য এখানে মরে গেল, তো 80 লাখ সৈন্য এখানে ক্রস করবে। তাহলে এখানে মিউকাস লেয়ারে যা যা ছিল সব নষ্ট হয়ে গেল, যতগুলো পারলো নষ্ট করলো, বাকিগুলো 80 লাখ এখানে ঢুকবে। তো এই কি সহজে ঢুকতে দেবে গো? এই কোষটা কি সহজে ওকে ঢুকতে দেবে? ঢুকতে দেবে না। তাহলে ব্যাকটেরিয়াকে ঢুকতে দেবে না, ব্যাকটেরিয়া কোষ ঢুকতেও পারবে না। ফাঙ্গাসকে ঢুকতে দেবে না, ফাঙ্গাস ঢুকতেও পারবে না। ও বাইরে লটাপটি করবে। এবার বাইরে লটাপটি করবে যখন, তখন বাইরেকার যত কোষ আছে, মানে নিউট্রোফিল, ম্যাক্রোফাজ, মনোসাইট, বেসোফিল, লিওসোফিল আসবে, তো ওখানে অ্যাটাক করে নষ্ট করার চেষ্টা করবে। দিয়ে এখানে কী হবে, পুঁজ হবে, এইসবগুলো হবে, দিয়ে এগুলো বেঁধে যাবে। কিন্তু যদি ভাইরাস হয়, ভাইরাসের সাইটোপ্লাজম আছে কেউ জানো? একটা ভাইরাসের কোনো সাইটোপ্লাজম আছে? কে পড়েছে জীবনবিজ্ঞান, কে পড়েছ? ওকে, সাইটোপ্লাজম আছে কি নাই? ভাইরাস কি, ভাইরাস সেল কি একটা কোষের বাইরে গিয়ে জীবিত থাকতে পারে? যে কোনো ভাইরাস কি কোষের বাইরে বাঁচতে পারে? বাঁচতে পারে না। কারণ বাঁচতে পারে না, কারণ তার বেঁচে থাকার জন্য যে রসদগুলো দরকার সেগুলো নাই, মানে সাইটোপ্লাজম নাই। তাহলে ও এখানে এসছে, ও তখনও কিছু কাজ করতে পারেনি, এখানে আছে, মানে আমার নিউট্রোফিল, বেসোফিল ওকে কোনো ভ্যালু দিচ্ছে না। ভাইরাসগুলো এই জন্যই ক্ষতিকর। ব্যাকটেরিয়া খেয়ে ও চিন্তা করলে ওকে নষ্ট করলো, কিন্তু ভাইরাস যেহেতু ও তখনও ইনঅ্যাক্টিভ, কোনো কাজ করছে না, ও যে একটা কেমিক্যালের মতো কাজ করছে বাইরে, কোষের বাইরে, মানে ও কোনো অ্যাক্টিভিটি নেই। ও যেই কোষের মধ্যে যুক্ত হলো, কোষের বাইরে, ওই কোষের একটা ভাইরাস, ধরো এই ভাইরাস, আর কী আছে এর ভিতরে, ডিএনএ আরএনএ আছে, আর কিছু নাই। আর চারপাশে কভার রয়েছে, কভার মানে এটা হচ্ছে ক্যাপসিড, মানে কপা, মানে সোজা হচ্ছে মানে ক্যাপ আর কি। এই ক্যাপসিডটা যে প্রোটিন দিয়ে তৈরি, সে প্রোটিনটা গ্লাইকোপ্রোটিন হতে পারে, লাইপোপলিস্যাকারাইড হতে পারে, সেটা কোনো হেটেরোপলিস্যাকারাইড হতে পারে, কোনো একটা প্রোটিন হবে। যে প্রোটিনটা আমাদের সেল মেমব্রেনের যে প্রোটিন আছে তার সঙ্গে অনেকটা একরকম। দিয়ে এই প্রোটিনটা আর এই প্রোটিনটা ফিউজ হয়ে যাবে, ফিউজ হয়ে গিয়ে এই ভিতরে যে ডিএনএটা আছে, আরএনএটা আছে, ও কোষের মধ্যে ঢুকিয়ে দেবে, আর কোনো কাজ নেই। এ যখন ঢুকিয়ে দিল এই জীবাণুটাকে, তখন এই ডিএনএকে, জেনেটিক ম্যাটেরিয়ালকে, এ তখন ভিতরে গিয়ে ও যখন দেখে, আরে আমি তো না খেয়েছিলাম, আমি তো দেখি সবই আছে আমার এখানে, ফটফট ফটফট করে যা আছে সব নিয়ে নেবে, দিয়ে একটা এন্ডোজোম তৈরি করবে। দিয়ে ওইখানে এন্ডোজোম তৈরি করে ভেতরে কোষের মধ্যে তখন নিজে নিজে কী করবে, যত একটার পর একটা অসংখ্য ভাইরাস তৈরি করবে। এবার কোষের মধ্যে যখন ঢুকে গেছে, এই আমার দেহের এই কোষটাকে আর বেঁচে থাকবে, ওকে সুস্থ থাকতে পারবে, ও তো ব্যস্ত হয়ে পড়বে, এই যে ভাই আমি আক্রান্ত হয়ে গেছি, আমার কেউ বাঁচা। ও কী করবে, ও ফটাম করে এখান থেকে কিছু ওকে ঘিরে ফেলেছে ভাইরাসকে,
দিয়ে ভাইরাসের গায়ে কিছু টিএলআর রিসেপ্টর, টল লাইক রিসেপ্টর আছে, সেখান থেকে কিছু প্রোটিন বের করবে। সেই প্রোটিনটা নিউক্লিয়াসে যাবে, নিউক্লিয়াসে গিয়ে বলবে ভাই এই অবস্থা, এমন কিছু জিনিস তৈরি করো যাতে এই ভাইরাসকে নষ্ট করা যায়, কিন্তু ও মারতে পারবে না। ততক্ষণে ভাইরাস এত বড় হয়ে যাবে যে পুরো কোষটাকে ধ্বংস করে ফেলবে। দেই সেই ভাইরাসটা কী করবে, ভাইরাসের জন্য কিছু কেমিক্যাল তৈরি করবে। কোষটা কী তৈরি করবে, কিছু কেমিক্যাল তৈরি করবে। কী তৈরি করবে, ইন্টারফেরন আলফা, ইন্টারফেরন বিটা তৈরি করবে। এই দুটো তৈরি করে এ সবাইকে বলতে পারবে না, এই যে অ্যাটাক হয়েছে এ আশেপাশে যত কোষ আছে তাকে বলবে, ভাই আমি তোর প্রতিবেশী, দেখ আমার এই অবস্থা, তোরা আয় দেখি কিছু আমাকে বাঁচা। এই আমার দেহের ভাষা তো, আমি যেমন মুখে তোমাদের সাথে আমাদের কানেকশন কিসে, কথার মাধ্যমে, মুখ দিয়ে কথা বলি, কথার মাধ্যমে আমাদের বোঝাবুঝি হয়। তো এই দেহের মধ্যে কোষগুলো কি কথা বলতে পারে, ভাই আমি খুব আক্রান্ত চলে আসো, বলে এরকমভাবে মাইক উঁচিয়ে? ও তো কেমিক্যালি কথা বলবে, ও কেমিক্যাল দিয়ে কথা বলবে। তো এই ইন্টারফেরন আলফা এবং বিটা এই কোষ যখন বার করলো, আশেপাশে তো ভাই বোনরা আছে, প্রতিবেশী সবাই, আরে অমুক জায়গায় সেলটা এই পাঠিয়েছে সংকেত, ও অ্যাটাক করছে, বা কেউ এমন জায়গায় এসছে আমাদেরকেও তৈরি হতে হবে, আমাদেরকেও অ্যাটাক করবে। দিয়ে এই সমস্ত কোষগুলো এর প্রভাবে এইসব কোষগুলো ওই ভাইরাসের জন্য তৈরি হয়ে যাবে, ভাই আসছে, আমি রেডি হয়ে থাকে আগে থেকে। মানে কোনো গ্রামে যদি কেউ অ্যাটাক করে, একটা সংকেত পাঠিয়ে গ্রামের সকল লোক প্রস্তুতি নেয়, এরকম সমস্ত কোষ তৈরি হয়ে যাবে। এই জায়গাতে একটা অ্যান্টিভাইরাল স্টেট তৈরি হয়। কী হয়, অ্যান্টিভাইরাল স্টেট তৈরি হয়, অবস্থা তৈরি হয়। এবার এই কোষটা তো ও তো মরবেই, ও তো কিছু করার নাই, এ কোষ মরবেই, কারণ এ আর বাঁচার পথ নাই, ও আমি মরবই। এবার এ কী করবে, এ কিছু কাজ করে যাবে, কিছু সাইটোকাইন তৈরি করবে, কিছু কেমোকাইন তৈরি করবে, কিছু প্রোস্টাগ্ল্যান্ডিন তৈরি করবে, কিছু লিকোট্রাইন তৈরি করবে। এ বলছে বা আমি তো মরে যাবো ভাই, তো আমি কাউকে বাঁচিয়ে যাই, দিয়ে এই সমস্ত জিনিস তৈরি হবে। দিয়ে এখানে কী হবে, এখানকার যত আশেপাশে ব্লাডের মধ্যে যত নিউট্রোফিল, বেসোফিল, লিম্ফোসাইট, মনোসাইট, বি সেল, টি সেল আছে, সবার আসার রাস্তা কী করবে, যে ভেসেলগুলো আছে ভেসেলগুলো পাতলা করে দেবে, যাতে সহজেই সবাই ফ্রিজ হতে পারে, ঢুকতে পারে, সব রাস্তা গেট খুলে দেবে, সবাই এখানে ঢুকবে। দিয়ে এইখানে আলটিমেট কী হবে, এখানে এই ভাইরাসকে নষ্ট করার জন্য সমস্ত রকম কেমিক্যাল, টক্সিন, প্যাথোজেন, ব্যাকটেরিয়া, ভাইরাস সব চলে আসবে, আলটিমেট ডেন্ড্রাইটিক সেল আসবে, দিয়ে সমস্ত ভাইরাসকে নষ্ট করার চেষ্টা, তারপরেও মারতে পারবে। দেখা গেল যে তারপরেও 10 লাখ সৈন্য এখনও পড়ে আছে, মারতে পারছে না। এবার এই ডেন্ড্রাইটিক সেল কী করবে, ভাই আমরা তো পাচ্ছি না, ইমিউনিটি সিস্টেম শেষ, ওর কাজ শেষ। এ তখন কী করবে, একটা প্রোটিন বের করবে কোষের বাইরে, দিয়ে ফ্ল্যাগ জানাবে যে ভাই পুরো সিস্টেমকে তখন জানাবে। এবার কলকাতা রেফার হবে, এতক্ষণ হলো লোকাল বেলডাঙ্গা হসপিটালের চিকিৎসা, এবার কলকাতা রেফার হবে, ভাই আমরা পাচ্ছি না, এবার তোমরা কেউ এসো। এ তখন কী করবে, যত টি সেল, টি হেল্পার সেল, সাইটোটক্সিক টি সেল সব আসবে। যখন দেখবে যে MSC2 প্রোটিন আছে, তখন T8 সেল যেটা সাইটোটক্সিক CD8 যেটা আছে টি সেল এসে এখানে যা আছে সবগুলোকে ধ্বংস করতে হবে, তোকে বাঁচতে হবে না, তোকে তুই বাঁচলে বাকিগুলো নষ্ট হবে, তো পুরো ধ্বংস হয়ে যাবে। আর কিছু সেল যাবে টি হেল্পারে, সে কী করবে, সে গিয়ে বি সেলকে উত্তেজিত করবে, বি সেলকে গিয়ে উত্তেজিত করে অ্যান্টিবডি তৈরি করবে। সেই অ্যান্টিবডি তখন কী করবে, এই সমস্ত ভাইরাসকে সিস্টেমে যা চলে যাবে, রক্তের মধ্যে যা যাবে সেগুলোকে নষ্ট করবে। তারপরে দেখা যাচ্ছে 10,000 লোক থেকে গেল, সেই 10,000 সৈন্য, সেই 10,000 ভাইরাস তখন আর ওকে ট্যাকল করার মতো ক্ষমতা আর দেহের মধ্যে নাই। তখন ও বিভিন্ন দেহের সমস্ত অঙ্গে ছড়িয়ে যাবে, লিভারে যাবে, স্প্লিনে যাবে, ব্রেনে যাবে, চোখে যাবে, কানে যাবে, হাতে যাবে, পায়ে যাবে, নার্ভে যাবে, সব জায়গায় অ্যাটাক করবে। প্রত্যেকটা অঙ্গের একটা নিজস্ব ইমিউনিটি রয়েছে, ক্ষমতা রয়েছে, ব্রেনের একটা আলাদা ইমিউনিটি রয়েছে, লিভারের। তো যখন এই ভাইরাসটা যখন নার্ভে অ্যাটাক করবে, তো নার্ভের চারপাশে মায়োলিন শিট আছে, তো এইখানে যখন ভাইরাসটা অ্যাটাক করবে, কোনো কেমিক্যাল যখন এখানে ঢুকবে, তখন এই কোষ কি ছেড়ে কথা বলবে, যে অলিগোডেন্ড্রোসাইট যে সেলগুলো রয়েছে সেগুলো ছেড়ে কথা, সেও একই জিনিস ঘটনা ঘটবে, এখানে যা হলো তাই একই ঘটনা ঘটবে। দিয়ে কী হবে, এখানকে মায়োলিন শিট যেই ধ্বংস, এখানে ইনফ্লামেশন শুরু হবে, ফুলে যাবে, যা প্রদায় যে ড্যামেজ, ক্ষয়পত্র যা হলো, ইনফ্লামেশন সব হবে। দিয়ে এখানে যে ইনফ্লামেশন যখনই হবে তখন ব্যথা হবে। এবার এই অ্যাটাকটা শুধু এক জায়গাতে না হতে পারে, সব জায়গাতেই হতে পারে। তাহলে এই ভাইরাসের অ্যাটাক থেকেই আমার মাইগ্রেনের সমস্যা কিন্তু হচ্ছে, ও সেটা ম্যাক্সিমাম ক্ষেত্রে সিনজিল আর F10 ভাইরাস। এটা কিন্তু রিসেন্ট বিভিন্ন স্টাডিতেও বেরিয়ে এসছে।
এবং এই দুটো জীবাণুকে বৃদ্ধিকারক সমস্ত রকমের হেভি মেটাল মানে সবচেয়ে বেশি যেটা এখানে মার্কারি, কপার আর আর্সেনিক, এই তিনটে, এই 4-5টা জিনিস যদি দেহের মধ্যে এই জায়গাতে বা পুরো সিস্টেমের মধ্যে যদি থাকে তাহলে কিন্তু মাইগ্রেনের সমস্যা থাকবেই। আর এই অ্যাটাকগুলো খেয়ে নষ্ট করার জন্য যদি আমি 12 মাস ব্যথার ওষুধ স্যারিডন খাই, কোনো দিন সেই ব্যথা ভালো হবে না। যদি সম্পূর্ণ ভালো করতে চাই, স্যারিডন ব্যথার ওষুধ খেলে এইখানকে ইনফ্লামেশনটা কমবে, বলে সাময়িক ব্যথা কমবে, কিন্তু যেহেতু আমি এই ভাইরাসকে নষ্ট করতে পারছি না, চেষ্টা করছি না, ফলে কোনো দিনই সেই পেশেন্ট ব্যথা থেকে রেহাই পাবে না। মাইগ্রেনটা আমরা শুধু বলছি মাথা ব্যথাটা ক্ষেত্রে বলছি, কিন্তু মাইগ্রেন হলে কি শুধু মাথা ব্যথাই হয়? তা তো দেখবা চোখেও ঝাপসা দেখে, কানেও ঝাঁঝা শব্দ হয়, দেখবে তার গলাও নিঃশ্বাস পাচ্ছে না, দম বন্ধ হয়ে যাচ্ছে, বুকে ধড়ফড় করছে, পেট ফেপে যাচ্ছে, বমি, সবই তো হয়। একটা মাইগ্রেন হলে এগুলো হতে পারে, এগুলো হয়। আর এগুলো হলে কোন কোন নার্ভে হয় সেই হিসাবে হবে। তো এতগুলো জিনিস হলো, এদের ইনফ্লামেশন, আমি এখানে যেতে ভাইরাসে অ্যাটাক হয়েছে তাকে কামড়া নষ্ট করতে হবে, তাহলে এইখান থেকে আমি ওকে তো বের করতে পারছি না, তাহলে আমি চিকিৎসা কী করব? আমি বলেছি কজ এফস্টেন বারভাইরাস সিনজেল, সঙ্গে এর কোফ্যাক্টর হিসাবে বা ফুড হিসাবে কাজ করছে মার্কারি, কপার, আর্সেনিক। তাহলে আমি সাময়িক ট্রিটমেন্ট, যার মাথা ব্যথা হচ্ছে সাময়িকভাবে ট্রিটমেন্ট করার জন্য আমি হয়তো তাকে এনএসআইডি দিতে পারি। এনএসআইডি কী হতে পারে? ব্রুফেন হতে পারে, ডাইক্লোফেনাক হতে পারে, প্যারাসিটামল হতে পারে, সব কিছু হতে পারে, ন্যাপ্রাক্সেন হতে পারে, তারপরে হচ্ছে ডাইক্লোফেনাক হতে পারে। তো এইগুলো হচ্ছে এনএসআইডি, ব্যথাটা কমাবে, ইনফ্লামেশন কমাবে, যে ইনফ্লামেশনটা হচ্ছিলো কমাবে, ব্যথা কমবে। যেহেতু মাইগ্রেন হলে বমি হয়, মানে কি ভেগাস নার্ভে অ্যাটাক থাকে, মানে স্টমাকটা ফুলে যায় এবং ইসোফেগাসটা বড় হয়ে যায়, আপার স্ফিংটার অফ ইসোফেগাস বা লোয়ার স্ফিংটাস খুলে যায়, তখন গা গোলায়, বমি হয়ে যায়। ঠিক এই জন্য অনেক সময় ন্যাপ্রাসের সাথে ডোমপোজিটন অ্যাড করা হয়, তাহলে ভেগাস নার্ভ একটু ঠান্ডা থাকে। তাহলে দেখবা যে নেক্সডেম দেয় না ট্যাবলেট মাথা ব্যথার জন্য, তো এটা হচ্ছে নেক্সডেম বা যে রিয়ালডেম বা হচ্ছে তোমার সেফডম আছে, সেফডম, এগুলো। এবার হচ্ছে লোকালি যে ইনফ্লামেশন হয়ে গেছে, যে জীবাণুগুলো আছে তাকে তাড়াবো। তো তাকে তাড়ানোর জন্য আমি হিজামা করতে পারি ইমিডিয়েট, এইগুলোতে হিজামা করলাম, বা এইখানে যেখানে যেখানে হচ্ছে হিজামা করলাম, কমে গেল। আমি কিন্তু রুট কজ না ঠিক করলে কখনো ভালো হবে না। যাই, এটা হলো হিজামা। হ্যালো, এরপরে হচ্ছে আমি অ্যান্টিভাইরাল কিছু দেবো। কী কী দিতে পারি এখানে বলেন তো? নার্ভের সমস্যা আছে, নার্ভকে ঠান্ডা রাখতে পারে, এবার ভাইরাসকে নষ্ট করতে পারে, এমন কি ওষুধ আছে সবথেকে ভালো কাজ করে? লেমন বাম। এটা 1 ক্যাপ বিডি টিডি, সিমটম অনুযায়ী দেবেন, বয়স অনুযায়ী দেবেন। আর কি কাজ করতে পারে? এখানে জাইটাসও খুব ভালো কাজ করে, যে কোনো একটা, সবটা শুধু এখানে লিকোরিসও ভালো কাজ করে। আবার এখানে গোল্ডেন দেখে দেখা যায় এর সঙ্গে শুধু মাইগ্রেন নাই, তাই সাইনোসাইটিসের সমস্যাও যুক্ত আছে, তাহলে গোল্ডেন সেলও অ্যাড করবেন। এবার হচ্ছে এই ভাইরাসকে যাতে বৃদ্ধি না পেতে দিই তার জন্য কিছু ব্যবস্থা করতে হবে। আমি যদি ডিম খেলে বাড়বে, দুধ খেলে বাড়বে, গমের জিনিস খেলে বাড়বে, তাহলে এগুলো আমি অ্যাভয়েড করতে বলবো। তার সঙ্গে যেহেতু হেভি মেটাল কন্টেনিং ফুড বা যে সমস্ত জিনিসগুলো আছে সেগুলো ওই ভাইরাসকে বৃদ্ধি করে, অ্যাটাক বাড়বে বা নিজেদের অক্সিডেটিভ ড্যামেজ করতে পারে, তাহলে এগুলোকে বন্ধ করার জন্য কী করবো? হেভি মেটাল ডিটক্স কিন্তু অ্যাড করতে পারি। যদি এটা না করতে পারি, মিনিমাম অন্তপক্ষে ব্লুবেরি, এই দুটো দিতেই হবে। এ দুটো খেলেই পেশেন্ট কিন্তু মাথা ব্যথা থেকে সম্পূর্ণভাবে রেহাই পেয়ে যাবে ইনশাল্লাহ। এই মোটামুটি মাথা ব্যথা বা মাইগ্রেন। এবার হিজামা কোথায় করবো? মোটামুটি 1-2 মাস খেলেই ভালো হয়ে যায় সম্পূর্ণই। হ্যাঁ, এখানে কেউ এসে যদি আমি ট্রাইজেমিনাল নার্ভ এবং ফেশিয়াল নার্ভটা দেখাবো, পয়েন্টটা কোথায় হবে দেখিয়ে দেবো। ব্রেন থেকে এইখান থেকে এই ভিতর থেকে বেরিয়ে আসছে নার্ভটা, বেরিয়ে এসে এখানে এসে ভাগ হচ্ছে। এইখানে পিছনের দিকে এই কানের এই নিচের দিকে জায়গা আছে, ওখান থেকে এরও মাথা ব্যথা আছে, যে হাত দিচ্ছি মাথা ব্যথা আছে। হ্যাঁ, এখানে এসে ওই ট্রাইজেমিনাল নার্ভটা 3টে ভাগ হয়, এক হচ্ছে অপথ্যালমিক এইদিকে,
একটা ম্যাক্সিলারি, একটা ম্যান্ডিবুলার, 3টে ভাগ আছে। তো এগুলো হচ্ছে সেন্সরি, আর এটা হচ্ছে মোটর। তো এই জায়গাটা এখান থেকে এগুলো আবার অনেক সময় কী হয়, এই সার্ভাইকাল নার্ভাস সমস্যা থাকতে পারে, এগুলোও যন্ত্রণা করতে পারে। তো আমি এইখানে একটা পয়েন্ট করব, এই দিকে ব্যথা হলে এই বরাবর এখানে একটা করব, ঠিক আছে? এখানে যদি ব্যথাটা আসে এখানে একটা করব। আর যদি যদি সাইনাসের সমস্যা থাকে, এটা একদম আলাদা জিনিস, সাইনাস কিন্তু আলাদা। তো মাইগ্রেনে আমি 3টে করব, এই কানের চারপাশে এই জায়গাটা হবে। যদি দেখা যায় যে তার ম্যান্ডিবুলার নার্ভের সমস্যা আছে, এখানেও সমস্যা আছে, তাহলে এখানে একটা করবো, যেদিকে থাকবে সেদিকে করবো। সঙ্গে যদি ঘাড়ে ব্যথা থাকে, ঘাড়ের এগুলোতে করবো। বুঝে গেল? তাহলে এটা করলে বসো, এটা করলেই কিন্তু সে ঠিক হয়ে যাবে। এবার অনেক সময় যদি সাইনাসের সমস্যা যুক্ত থাকে অ্যাডিশনাল হিসেবে, তাহলে সাইনাসের সমস্যা আগে কাটাবো, আগে সাইনাসের ট্রিটমেন্টটা করিয়ে তাকে সুস্থ করার পরে মাইগ্রেনের চিকিৎসাটা করতে হবে, হিজামাটা করতে হবে। মানে হিজামাটা করার ক্ষেত্রে আগে প্রথমে যদি হিজামা করে দিই, সাইনাস যদি থাকে আবার ব্যথা হবে, এই জন্য আগে সাইনাস ঠিক করার পরে তখন হিজামা করলে মাইগ্রেনটা একদম চলে যাবে। ওটা ডিপেন্ড করছে, তোমার জ্বর হলে একবার লাইফে প্যারাসিটামল খেলে সারা জীবনের জন্য জ্বর ভালো হয়ে যায়। তোমার ধরো জ্বর হয়েছে, তুমি একবার প্যারাসিটামল খেলে জ্বর ভালো হয়ে গেলো, তুমি সারা জীবনের জন্য ওষুধ খাওয়া শেষ। তোমার ধরো মাথা ব্যথা ভালো হয়ে গেলো, তো দেখো 3 বছর পর আমার মাথা ব্যথা হয়েছে, তো আবার হিজামা করতে হবে। তবে আমি চেষ্টা করবে যতটা সাপ্লিমেন্টেশন, ডায়েটিং এসব করে যতটা ভালো করা যায়, লাস্টে হিজামাকে অ্যাড করলে তখন রেজাল্টটা ভালো আসবে। আর সব কিছু বাদ দিয়ে শুধু হিজামা যদি করো, রেজাল্ট তো পাবে না, উপরন্ত তুমি আরও ব্যাড রেজাল্ট পাবে। হ্যাঁ, এই মোটামুটি গেলো মাইগ্রেন।